স্বাগত জানাচ্ছি ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন জয়া ব্রাইডাল মেহেদি নিবেদিত সমাধান সূত্রে। সাথে আছি আমি ইশরাত জাহান। এই অনুষ্ঠানে আমরা সপ্তাহের 5 দিন নারীদের নানা সমস্যা এবং তার সমাধান নিয়ে আলোচনা করে থাকি। এরই ধারাবাহিকতায় প্রতি মঙ্গলবার আমরা কথা বলি পারিবারিক সম্পর্ক বিষয়ে। আজকে কথা বলবো গুড প্যারেন্টিং নিয়ে। তবে শুধু আমরা বলবো না, বলবেন কিন্তু আপনারাও। স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করে যোগ দিতে পারেন আপনিও। আপনার প্রশ্ন উত্তর দেবার জন্য আজ আমার সঙ্গে আছেন শিশু বিকাশ বিষয়ক বিশেষজ্ঞ জিনিয়া জেসমিন করিম। স্বাগত জানাচ্ছি আপনাকে। গুড প্যারেন্টিং তো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। বাবা মা সন্তানের প্রতি কিভাবে যত্ন নেবেন, কিভাবে তাদের সাথে কথা বলবেন, তাদেরকে শেখাবেন, এই বিষয়গুলো তো এর মধ্যে থাকে। এটা নিয়ে নিশ্চয়ই আপনার কাছ থেকে আমরা বিস্তারিত শুনবো। কিন্তু আজকে আমরা জন্ম থেকে 9 বছর বয়স পর্যন্ত শিশুদেরকে কিভাবে বাবা মায়েরা টেক কেয়ার করবেন, ব্যবহার করবেন, শেখাবেন বিভিন্ন জিনিস, সেটা নিয়ে কথা বলবো। শুরুতে আপনার কাছে আমি শুনে নিই গুড প্যারেন্টিং জিনিসটা কি। গুড প্যারেন্টিং হচ্ছে আসলে আমরা অভিভাবক যারা বাবা মাই হচ্ছে মানে প্যারেন্ট শব্দটা তাদের জন্যই বলা হয়। এবং প্যারেন্ট মানে হচ্ছে বাবা মা, এবং প্যারেন্ট মানে হচ্ছে বাবা মার পরে কিন্তু এক্সটেন্ডেড ফ্যামিলি যেটা বলি, দাদা দাদি নানা নানি যারা থাকেন তারা সবাই কিন্তু একটা শিশুর অভিভাবক হতে পারেন। এবং সবচেয়ে প্রথমে আমার মনে হয় আমি অভিনন্দন জানাবো এই যে গুড প্যারেন্টিং বলছি সেই প্যারেন্টদের। কারণ আমার মনে হয় আমার এতদিনের কাজ এবং অভিজ্ঞতায় যেটা দেখেছি, আমরা যে অ্যাজ এ প্যারেন্ট আমরা বাবা মা হয়ে যে কতটা ব্লেসড, কতটা যে একটা আনন্দের ব্যাপার, সেটা আমরা মনে হয় আমাদের সব কিছুর মধ্যে অনেক সময় ভুলে যাই। এবং এটার জন্য আমি সবচেয়ে প্রথমে বলবো যে সমস্ত বাবা মাকে, সমস্ত প্যারেন্টকে আমার আন্তরিক অভিনন্দন। আমরা সবাই খুব লাকি মাশাআল্লাহ, এবং আমরা সবাই খুব গর্বিত। গুড প্যারেন্টিং হচ্ছে সব কিছুতেই গুড কথাটা হচ্ছে পজিটিভ, এবং আমরা খুব চাই যে আমরা ভালো বাবা মা হই। এটাকেই মেইনলি বলা হয় গুড প্যারেন্টিং। ভালো বাবা মা হওয়ার জন্য যে কৌশলগুলো থাকে, যে কাজগুলো করতে হবে, সেটাকেই বলা হয় গুড প্যারেন্টিং। এখন আজকে আমরা যেহেতু কথা বলছি একদম জন্ম থেকে 9 বছর পর্যন্ত শিশুদের, যে কিভাবে আমরা ভালো বাবা মা হয়ে উঠতে পারি, আসলে এই কথাটা বলতে যে সবচেয়ে প্রথমে আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে আমরা যদি ভালো বাবা মা হই, আমাদের সন্তানরা ভালো সন্তান হবে। এখানে আমার একটা ছোট্ট প্রশ্ন আছে, সেটা হচ্ছে অনেকেই ভাবেন যে আমাদের বাবা মায়েরা বা আমাদের নানি দাদিরা যেভাবে করে দেখে দেখে শিখে এসছেন আমরাও সেভাবে করব, এখানে আসলে আলাদাভাবে মানে কনসেন্ট্রেশন, মনোযোগ দেওয়ার কিছু নাই বা আলাদাভাবে শেখার কিছু নাই, সেটা কতটা সত্যি? বাবা মা হিসেবে যখন সন্তানের বাবা মা হচ্ছেন একজন মানে একটি দম্পতি, সেই ক্ষেত্রে মানে শেখার বিষয়টা যে প্যারেন্টিংও একটা শেখার বিষয় কিনা? প্যারেন্টিং আসলে অবশ্যই একটা শেখার বিষয়। যে কোনো জিনিস আমরা জীবনে করতে চাই সেটা কিন্তু অবশ্যই একটা জানার এবং শেখার বিষয়। এবং প্যারেন্টিং তো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস, যেটা আমাদের শিখতে হবে, জানতে হবে। বিকজ আমাদের শিশুরা শুধু আমাদের শিশু না, তাদেরকে ঠিকমতো রেইজ করে, তাদেরকে লালন পালন করে একটা জায়গায় দাঁড় করানো, ভালো মানুষ করে তোলা, গুড হিউম্যান বিং করে তোলা, এবং পরবর্তীতে তারা যেন আমরা যেই দায়িত্বটা তাদের প্রতি পালন করছি, তারাও যেন সেই দায়িত্বটা বাবা মায়ের প্রতি, পরিবারের প্রতি, সমাজের প্রতি, অ্যান্ড সবশেষে দেশের প্রতি পালন করতে পারে, সেটার জন্য অবশ্যই তো তৈরি করতে হবে। আর যে প্রশ্নটা আসলে করা হলো, এই প্রশ্নটা আসলে আমি যেভাবে দেখি সেটা হচ্ছে এই যে একটা ব্যাপার যে প্যারেন্টিং কি শিখতে হবে, আমাদের বাবা মায়েরা কি শিখে করেছেন? ইন্টারেস্টিং ব্যাপারটা হলো আমাদের বাবা মায়েরা অনেক কিছুই করেছেন যেটা আমরা আজকালকার প্যারেন্টরা করতে পারছি না। তারা হয়তো টার্মগুলো জানেননি, তারা এটা জানেননি যে প্যারেন্টিংও একটা শেখার জিনিস, কিন্তু তারা কিন্তু সঠিক কাজ করেছেন, মেনটেন করার চেষ্টা করেছেন, এবং তারা হয়তো অনেকটা না জেনেই করেছেন কিন্তু সঠিক কাজ করেছেন। আদারওয়াইজ আজকে কিন্তু তাদের সন্তানেরা আজকে এই দেশ চালাতে পারতো না, সমাজে প্রতিষ্ঠিত হতো না, পৃথিবীতে দেশের বাইরে আমাদের ছেলে মেয়েরা অনেক বড় বড় জায়গায় কাজ করছেন, নাসার মতো জায়গাতে কাজ করছেন, রিসার্চ হচ্ছেন, সায়েন্টিস্ট হচ্ছেন, সেটা কিন্তু হতে পারতো না। অবশ্যই তেনারা ভালো প্যারেন্টিং করেছেন, কিন্তু এখন আমাদের যেই সময়টা চলে আসছে আমরা এটা নিয়ে অনেক কথা বলছি। এর সবচেয়ে বড় কারণ, একটা বড় কারণ আমি যেটা মনে করি সেটা হচ্ছে আমরা প্যারেন্টরা এখন শুধু আর প্যারেন্টিং করছি না, আর অনেক কাজে আমরা চলে এসেছি। আমরা মায়েরা এখন একটু বাইরেও কাজ করছি,
এবং আমাদের অনেক জেনারেশনের জন্য অনেক নতুন এক্সপোজার চলে এসছে, সো সেগুলাতে আমরা বিভিন্নভাবে সময় দিচ্ছি। এ কারণে একজন শিশুর ক্ষেত্রে সময়টা আমরা কম দিতে পারছি। আমরা যদি আগের জেনারেশনে ফিরে যাই, যে বাবা মায়েরা আমাদেরকে মানুষ করেছেন, যাদেরকে কখনো প্যারেন্টিং নিয়ে চিন্তা করতে হয়নি অথবা এরকম শিখতেও হয়নি, তাদের কিন্তু এত এক্সপোজার ছিল না এবং তাদের একটাই কাজ ছিল যে আমার বাচ্চাটাকে মানুষ করতে হবে। সো এটা কোনো দিক থেকে কোনো পক্ষে আমি নেগেটিভ বলবো না, সময়টাই তখন তেমন ছিল। এখনকার সময়টা আসছে, আমরা যুগের সাথে পরিবর্তন হচ্ছি, নতুন জিনিস শিখছি, তাই আমাদের যেন ব্যালেন্স করতে একটু কষ্ট হয়ে যাচ্ছে। কাজ, সংসার, সন্তান এবং দুজনেরই সময় বের করা, এইটুকুই শুধু পার্থক্য। এবং এই কারণেই আমাদের একটু যেন সচেতন হয়ে কিছু কাজ করতে হবে ভালো প্যারেন্ট হওয়ার জন্যে। আমরা যেহেতু আজকে জন্ম থেকে 9 বছরের শিশুদের নিয়ে কথা বলবো, আমি শুরুতেই জানতে চাই যে ছোট শিশুরা ক্রমাগত প্রশ্ন করতে থাকে, এই যে তাদেরকে বিরক্ত হয়ে অনেক সময় থামিয়ে দেয়, এটা তাদের জন্য কতটা ক্ষতিকর? অবশ্যই ক্ষতিকর। ভালো প্যারেন্ট হওয়ার জন্য কিছু কাজ করা আমাদের জন্য খুব জরুরি। এর মধ্যে আমি সবচেয়ে প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে শিশুকে কোয়ালিটি সময় দেয়া। শিশুর পাশে বসে মোবাইল ফোনে বান্ধবীর সাথে অথবা মায়ের সাথে অথবা বোনের সাথে অথবা বাবার সাথে, আমি বাবা মা দুজনের ক্ষেত্রেই বলছি, ঘন্টার পর ঘন্টা শিশুকে পাশে রেখে কাজ করে যাওয়া না। শিশুকে আমরা যে সময়টা দিব, আমরা যদি হাফ অ্যান আওয়ার দিই, আমরা যদি আধা ঘন্টার সময় দিই, আমরা তার সাথে সময় দিব, আমরা তার কথা শুনবো, তাকে ফিল করার চেষ্টা করব, তাকে বোঝার চেষ্টা করব এবং অবশ্যই সেই সময়টাতে বিশেষ করে তার প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। আর অন্য সময় আমরা যদি কন্টিনিউয়াস প্রশ্ন শুনতে থাকি, যেটা শিশুরা করেন, এবং আমরা যদি সেটা সময় না দিতে পারি, আমরা শিশুকে সুন্দর করে বোঝাবো। নিশ্চয়ই শুনবো। আমাদের সাথে একজন দর্শক আছেন, দর্শকের প্রশ্নটা নিয়ে নেই। দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করতে পারেন। আসসালামু আলাইকুম, আমি রানা বলছিলাম। জি রানা, বলুন, আমরা শুনতে পাচ্ছি। আমার বাবু 1 বছর 4 মাস। তো বাবু কোনো কিছু চাহিদা মতো না হইলে বা কোনো কিছু চাইলে সেটা না পাইলে প্রচন্ড রেগে যায়, খাতে অথবা দেয়ালে বা সোফায় যে কোনো জায়গায় মাথাতে আঘাত করে। তো এইটা ঠিক কেন করে? মানে প্রচুর কিছু চাহিদা মতো কোনো কিছু ব্যতিক্রম ঘটলেই আঘাত করে, খাতে সোফা বা কোনো কিছু দেয়ালে আঘাত করে, মাথাতে নিজের কিছু আঘাত করে, মাঝে মাঝে মাথায় লাগছে প্রচুর। তো এটা কারণে হয় আমরা কি আচরণটা করলে এটা হবে? কবে থেকে উনি এটা শুরু করেছেন, আপনার শিশু আঘাত করছেন? এটা 7-8 মাস বয়স থেকে শুরু করছে এরকম আর কি। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ দর্শক। জিনা জাসমিন করে। আমরা বয়সটা কত আমাদের শিশুর? 4 বছর। 4 বছর হয়ে গেছে। আচ্ছা, এই সমস্যাটা এই জন্যই আমি জিজ্ঞেস করলাম, যেহেতু 7-8 মাস থেকেই শুরু হয়েছে, এটা এখন ওর অভ্যাসেই পরিণত হয়ে গেছে এবং ওই শিশু এখন বুঝতে পারে যে আমি আসলে এই কাজগুলো করলে আমি আমার বাবা বা মায়ের কাছ থেকে বা অন্য কারোর কাছ থেকে যেটা চাবো সেটা পাবো। এইটা হচ্ছে একটা নেগেটিভ বিহেভিয়ার এবং কাইন্ড অফ ব্ল্যাকমেইলিং, বুঝে অথবা ম্যানিপুলেটিং যেটা আমরা বলি আর কি, যে বুঝেই শিশু কাজটা করছে এবং সে বারবার দেখছে সে কৃতকার্য হচ্ছে, তার জন্য সে কাজটা করছে। আর হেড ব্যাং করাটা অত্যন্ত খারাপ জিনিস, এটা তো বাচ্চার সেফটির জন্য ভালো না। সো এটা থেকে অবশ্যই আমাদেরকে বিরত করতে হবে শিশুকে। যেই আচরণটা পরিবর্তন করার জন্য যে কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে, এক, শিশু যখন ভালো মুডে থাকেন, মনে থাকেন, তখন তার সাথে কথা বলতে হবে, সে যেন এটা না করে। এবং এটা করার জন্য, বিকজ সে 4 বছরের শিশু, এটা করার জন্য সে আঘাত পেতে পারে, তার মাথা ফেটে যেতে পারে, ইনজিওর্ড হতে পারে, মানে পুরো জিনিসটা সুন্দর করে এটাতে কত নেগেটিভ ইম্প্যাক্ট হয় এটা বলতে হবে শারীরিকভাবে। আর মানসিকভাবে বলতে হবে যে এটা যদি তুমি করতেই থাকো কন্টিনিউয়াসলি, যেটা চাচ্ছ সেটা আমি দেব না। এই দুইটা মেসেজ এই বাচ্চাটার ভিতরে ঢুকিয়ে দিতে হবে। এটা কিন্তু একদিনে হবে না, একটা নেগেটিভ আচরণকে পজিটিভ করতে হবে, এটা একটা সময় লাগবে। ধৈর্য সহকারে বাবা মাকে এটা করতে হবে, শিশুকে বোঝাতে হবে। আর এরকম যদি সিচুয়েশন হয় যে এই মুহূর্ত থেকেই তো বাচ্চা শুনবে না, বাচ্চা যখন ব্যাং করে, খুব বাচ্চা যাতে আঘাত না পায়, এই জন্য দুটো কাজ আমাদের করতে হয়। সেটা হচ্ছে যে
যেখানে ব্যাং করে সেখানে একটা ছোট্ট পিলো রেখে দিতে হয়, এরকম একটা কিছু, যাতে ব্যাং করলে সে মাথায় আঘাত না করতে পারে। এইটুকু করলেই কিন্তু কাজ হবে। একটু ধৈর্য ধরে সময় দিয়ে শিশুকে বোঝাতে হবে। আচ্ছা, জেনে জেসমিন করবো, আমরা নিশ্চয়ই আরো আলোচনা করবো, একটা ছোট্ট বিরতি নিয়ে আসছি। দর্শক, জয়া ব্রাইডাল মেহেদি নিবেদিত সমাধান সূত্রে একটা বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন। দেখছেন জয়া ব্রাইডাল মেহেদি নিবেদিত সমাধান সূত্র, সাথে আছি আমি ইশরাত জাহান। আজকে কথা বলছি গুড প্যারেন্টিং নিয়ে। আমার সঙ্গে আছেন শিশু বিকাশ বিষয়ক বিশেষজ্ঞ জিনিয়া জেসমিন করিম। জিনিয়া জেসমিন করিম, সন্তানকে কোয়ালিটি টাইম দেওয়ার কথা আমরা বলেছি, একটু জানতে চাই যে সেই সাথে সন্তানকে উপহার দিয়ে সম্পর্কের ঘাটতি পূরণ করার চেষ্টাটা কতটা ঠিক বা ব্যাঠিক? উপহার এমন একটা জিনিস যে আমাদের সবার পেতে ভালো লাগে, বাবা মা এবং সন্তান শিশুদের। এখন এটা যেন কোনো রকমের ব্রাইব না হয়, ঘুষ না হয়, এটা খেয়াল রাখতে হবে। এটা যেন কোনো রকমের মানে আমি একটা ভুল করলাম সেটার কম্পেনসেশন যেটা বলে, যে ভুলটা যেন ভুলে যায়, সেজন্য না হয়। অবশ্যই আমরা শিশুদের উপহার দিব, তার মধ্যে লিমিটেশন থাকতে হবে, লিমিট থাকতে হবে, এবং তার সাথে অবশ্যই উপহারটা শিশু যদি অ্যাচিভ করতে পারে কোনো কাজের পরে, এটা একটু মাথায় রেখে আমরা উপহারটা দিলে ভালো হবে। তার কারণ হচ্ছে যে কখন উপহার পেলে ভালো লাগে। আমরা কিন্তু প্রতিদিন যদি একটা উপহার পাই, বা আমরা যদি কোনো কারণ ছাড়া উপহার পাই, ওইটার ভ্যালুটা কিন্তু আর থাকবে না, ভ্যালুলেস হয়ে যায়, মূল্যহীন হয়ে যাবে একদিন। ও আমার বাবা মা তো আমার জন্য এটা নিয়েই আসে, কোনো কিছু না করলেও নিয়ে এসে, যে বাবা আজকে তুমি 2 বছরের, 3 বছরের, 4 বছরের বাচ্চা, আজকে আমরা একসাথে বসে খাবো, তুমি সবটা ভাত শেষ করবে, তাহলে আজকে আমরা বিকেলে খেলতে যাব, বাবা তোমাকে নিয়ে পার্কে বেড়াতে যাবে। সো এই ধরনের কোনো জিনিসগুলো উপহার হলে না, বাচ্চার ভেতরে একটা মানে একটা পুশ হয়, মানে একটা গোল তৈরি হয় যে আচ্ছা ঠিক আছে, আমাকে কিছু করতে হবে। হ্যাঁ, বাট নট অল দ্য টাইম, কখনো কখনো এমনিতেই আমরা উপহার পেতে পারি, তো সেটা একটু খেয়াল রাখতে হবে। কম্পেনসেশন হিসেবে উপহার যখন দেওয়া হয়, তখন সেটা কতটা ক্ষতি করতে পারে? অবশ্যই ক্ষতিকর, দুটোই ক্ষতিকর। ব্রাইব, ঘুষও দিব না, অথবা আমি একটা ভুল করেছি, যেমন আমি প্রমিস করেছিলাম যে আমার বাচ্চাকে নিয়ে আজকে আমি হয়তো বা পার্কে খেলতে যাব, অথবা কোথাও বেড়াতে যাব, অথবা একসাথে একটা সিনেমা দেখতে যাব, আমি করতে পারলাম না। তখন আমি বাসায় আসলাম একটা উপহার নিয়ে, এবং আমার সন্তানকে আমি বললাম যে এটা তোমার জন্য এনেছি, এবং আমি আসলে আজকে আমরা যেতে পারছি না। এবং মানে আমার কাছে যেটা খুবই মানে অবাক লাগে, যে আমরা না এই কথাটাও বলতে পারি না। আমরা প্যারেন্টরা সামটাইমস এত মানে ট্রিপে চলে যাই যে মানে সরি কথাটা আমরা মানে আমাদের মানে ছেলে মেয়েকে বলতে পারি না। আমরা তাহলে ওরা কোত্থেকে সরি বলাটা শিখবে? কারণ আমি যদি প্রমিস করি আমার শিশুকে বা আমার 5 বছরের বাচ্চাকে যে আমি কোথাও নিয়ে যাব, আমি যদি না নিয়ে যেতে পারি, এটা তো অবভিয়াস যে আমাকে অ্যাপোলজি করতে হবে, আমাকে বলতে হবে যে আমি কেন যেতে পারলাম না, অফিসে একটা কাজ ছিল বা এমার্জেন্সি কিছু চলে আসছে, দাদাকে ডাক্তারের কাছে নিতে হবে। সো এতে করে কিন্তু ওই শিশুর মধ্যে একটা রেসপন্সিবিলিটি গ্রো করে, শিশুর মধ্যে একটা দায়িত্ববোধ গ্রো করে যে আমার বাবা আরো ইম্পর্টেন্ট কিছু কাজ করেছে। প্রায়োরিটি জিনিসটা শিশু আস্তে আস্তে বুঝতে পারে কোনটা বেশি ইম্পর্টেন্ট। এটাকে লুকিয়ে রেখে কম্পেনসেশন দিলে শিশুর শিক্ষাটার মধ্যেই কিন্তু আমরা একটা ব্যারিয়ার তৈরি করে দিচ্ছি। তাহলে শিখছে ভুলভাবে। আমাদের সাথে একজন দর্শক আছেন। দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করতে পারেন। আসসালামু আলাইকুম, আমি ফৌজিয়া খান। আমি একটু জানতে চাচ্ছি, যদিও আমার বাচ্চার বয়স 10 বছর, কিন্তু আমার ছেলে, ও যদিও কোনো সিবলিংস নেই, ও বাচ্চায় কন্টিনিউয়াসলি সে ফুটবল খেলে, সে ছোট থেকেই। আর পার্কে ফুটবল খেলে একজন নাইজেরিয়ানের আন্ডারে, আবার বাসায় খেলে, পড়তে সে চায় না। আর বসে বসে ফুটবল খেলোয়াড়দেরকে ড্র করে, তো ওকে পড়তে বসতে বললে মনটা খারাপ করে, কান্নাকাটি করে, তো এরকম। এখন আমি সমস্যায় পড়ে গেছে, আমি কি করব? সেটা কোনো ভিডিও দেখলো, ভিডিওর মধ্যে সব ফুটবল খেলা, রোনালদো, এসএসসি ছাড়াও কোনো আর ইয়ে নেই, সারাক্ষণ রিয়েল মাদ্রিদ। এই স্কুলেও সে একই, স্কুলে ওকে বলেছে রেনি সিজনের কিছু একটা লিখতে, সেখানে সে ফুটবলের উপর একটা দিয়ে বসাই দিল। রেনি সিজন আসছে, সেখানে ফুটবলের একটা জিনিস এঁকে দিল। স্কুল থেকে কমপ্লেন আসছে যে আপনি ফুটবল থেকে ওকে সরিয়ে দেন। এখন আমার কথা, আমার বাচ্চাকে যদি সরিয়ে দেয় তাহলে বাচ্চা ডিপ্রাইভ হয়ে যাবে, ট্র্যাক চেঞ্জ হয়ে যাবে, আমি সেটাও চাচ্ছি না। আপনাদের কাছে ইয়ে হলো, মানে আপনারা আমাকে একটু হেল্প করেন, আমি বাচ্চাকে কিভাবে মানে পড়ালেখায় মনোযোগ করাতে পারবো। ধন্যবাদ দর্শক, ধন্যবাদ ফৌজিয়া। জিনিয়া জেসমিন করিম।
আচ্ছা, এটা মানে এটাকে আমি কখনোই সমস্যা হিসেবে চিন্তা করব না। এটা একটা খুব সুন্দর একটা মানে কথা উনি আজকে বলেছেন। মানে আমি আমার জানা মতে আমি ওনাকে আশ্বস্ত করার জন্যই সবচেয়ে প্রথমে বলছি যে এটা আমি না বলেই পারছি না যে মানে এটা অত্যন্ত একটা পজিটিভ জিনিস। এই ওনার শিশু যেটা করছেন এটা অত্যন্ত পজিটিভ জিনিস। তবে হ্যাঁ, তাকে বোঝাতে হবে যে একজন ভালো ফুটবলার হতে হলেও তাকে মানে অশিক্ষিত থাকলে হবে না। এইটুকু মেসেজ তাকে কথার মাধ্যমে ভালো, মানে ফুটবল যেহেতু তার স্বপ্ন, ফুটবল যেহেতু তার প্রাণ, ওই ফুটবলটাকে সামনে রেখেই তাকে কিন্তু আসলে এই কথাগুলো বলতে হবে যে রিয়াল মাদ্রিদ হোক অথবা মেসি হোক অথবা ম্যারাডোনা হোক, তারাও পড়াশোনা করেছেন এবং একটা লেভেল পর্যন্ত পড়াশোনাটা করতে হবে তোমাকে। সো এটা করতে করতে তো তার ম্যাট্রিক, ইন্টারমিডিয়েট অথবা ও লেভেল, এ লেভেল পর্যন্ত চলেই যাবে। যে তোমাকে ভালো ফুটবলাররাও পৃথিবীতে অনেক জায়গায় খেলা করে, সো সুতরাং তোমাকেও তো সেই পরিমাণ ইংলিশ জানতে হবে, ভালো বাংলা জানতে হবে, তারপরে হচ্ছে তুমি অনেক কাজ করতে পারবে ফুটবল নিয়ে। বাট ওই জায়গাটায় কোয়ালিফিকেশনে তুমি তো নিচে নেমে যাবে। এইটাই দিয়েই ওকে বুস্ট আপটা করতে হবে যে প্লেয়ারদের কোয়ালিফিকেশন কি এবং তারা কেন জীবনে এত উন্নতি করেছেন। ফর টু রিজনস, অ্যানাদার ইম্পর্টেন্ট রিজনস হচ্ছে অনেক হার্ডওয়ার্ক করেছে তারা। সো এই হার্ডওয়ার্কটা তারা দুইটা জায়গাতেই করবে। এটা ছাড়া এই শিশুকে আর কোনোভাবে পড়াশোনায় মোটিভেট করা মানে যাবে না বলবো না, বাট খুব ডিফিকাল্ট হয়ে যাবে। তাদেরকে, তারা যেহেতু তার হিরো, তাদেরকে সামনে রেখে তাদের এক্সাম্পলগুলো দিয়েই এই শিশুকে দিয়ে সব করানো যাবে এবং এটা কোনো কঠিন কাজ না। আচ্ছা, সেই সাথে আমি প্রশ্ন করতে চাই যে সন্তানকে বোঝা কতটা জরুরি বাবা মার জন্য এবং কিভাবে সেটা সম্ভব হতে পারে? এটা হচ্ছে আমার সবচেয়ে প্রিয় একটা কথা আজকে আমাকে বলা হলো যে সন্তানদেরকে বোঝা। সবচেয়ে ভালো প্যারেন্ট যদি আমরা বাবা মারা হতে চাই, তাহলে আমি যদি একটা কথা বলি, বোধহয় এটাই বলবো যে আমরা একটু বুঝি না আমাদের সন্তানকে। আমি একটা এক্সাম্পল না দিয়ে পারছি না। আমরা এই যে জন্ম থেকে 9 বছর পর্যন্ত এই যে শিশুরা যে স্কুলে যায়, আমরা সারাটাক্ষণ তাদের ডিউটি পালন করি। তাদেরকে স্কুলে নিয়ে যাই, স্কুল থেকে নিয়ে আসি, তাদেরকে ভালো করে পড়াশোনা করো, সব কিছু বলি। কখনো কি বেন্ড ডাউন হয়ে ওদের আই লেভেলে যে আমরা জিজ্ঞেস করি কেমন ফিল করছো তুমি, তোমার মনের মধ্যে কি ঘুরছে? এই যে এই কথাগুলা সন্তানদেরকে বোঝা, এটা অবশ্যই খুব জরুরি। ভালো প্যারেন্ট হওয়ার জন্য একজন বাবা এবং মায়ের কোয়ালিটি সময় দেয়া, লিসেন টু ইউর চাইল্ড, শিশুকে শুনি, শিশু কি বলে একটু ধৈর্য ধরে শুনি, আমরা না হয় শুধু নাই বলি সারাক্ষণ, এবং শিশুকে বুঝি, আন্ডারস্ট্যান্ড ইউর চাইল্ড। এই জিনিসগুলো খুব জরুরি এবং এগুলো যদি আমরা মোটামুটি আমাদের মতো করে করতে পারি, প্রথমেই যেটা বলেছি, ভালো সন্তান প্রতিষ্ঠিত করার জন্য, সন্তানকে ভালোভাবে মানুষ করার জন্য আমাদেরকে ভালো বাবা মা হতে হবে এবং তাহলেই একজন সন্তান খুব ভালো বাবা মা হয়ে যাবেন। আর ভালোবেসে সময় দেয়া বড় বেশি প্রয়োজন। অসংখ্য ধন্যবাদ জিনিয়া জেসমিন করিম আমার সঙ্গে আজকে যোগ দেওয়ার জন্য। দর্শক, এই ছিল জয়া ব্রাইডাল মেহেদী নিবেদিত আজকের সমাধান সূত্রে। ডিবিসির সঙ্গে থাকুন 24 ঘন্টা।